আজ 17ই জানুয়ারি শনিবার। যে সমস্ত ফলোয়ার বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন, গত দু একদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে এসআইআর এর জন্য আমার হিয়ারিং নোটিশ এসেছে। শুধু যে আমার জন্য এসেছে তা না, আমরা 4 ভাই বোন প্রত্যেকের জন্য এসেছে। এবং সেখানে যে রিজন বা কারণ দেখানো হয়েছে যে আমরা যাকে দিয়ে লিঙ্কেজ করিয়েছি সেই প্রয়োজনীকে ধরে 6-এর বেশি লিঙ্কেজ হয়েছে, তাই আমাদেরকে হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো হয়েছে। এবার আজ সেই হিয়ারিং এর শুনানিতে গিয়ে আমার অভিজ্ঞতা কেমন হলো, হিয়ারিং স্মুথ ছিল নাকি ডিফিকাল্ট ছিল, সব কিছুই আপনাদের বিস্তারিত এই ভিডিওতে জানাতে চলেছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। শুরু থেকে কিভাবে ডকুমেন্ট সাজাবেন, কোন কোন নথিগুলো গুরুত্বপূর্ণ, এবং আপনাকে কোন কোন ফর্ম দেওয়া হবে নোটিশের সঙ্গে, সেগুলো আপনি কিভাবে প্রেজেন্ট করবেন শুনানি টেবিলে, সবকিছুই থাকছে ভিডিওতে। তাহলে চলুন মূল ভিডিওতে চলে আসি। বিএলও যখন আপনার হাতে শুনানির জন্য নোটিশটি ধরাবেন, সেই নোটিশের সঙ্গে একটি অঙ্গীকারপত্র থাকবে। এবং বিএলও যখন আপনার হাতে নোটিশটি ধরাচ্ছেন কিংবা আপনার পরিবারের কোনো সদস্যের হাতে, তখন সেই পরিবারের কিংবা আপনার একটি ফটোকপি আপলোড করবেন। প্রথমে আপনাকে এরকম একটি নোটিশ ধরানো হবে, যেটা আমি কিছুটা অংশ ভাঁজ করে রেখেছি সিকিউরিটি পারপাসের কারণে। তার সঙ্গেই আপনাকে একটি অঙ্গীকারপত্র দিয়ে দেওয়া হবে। এবার এই যে অঙ্গীকারপত্র রয়েছে সেটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের বলতে চলেছি। যেমন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই শ্রী, এবং বিবাহিতা মহিলা হলে শ্রীমতী, এবং অবিবাহিতা মহিলা হলে কুমারী লিখে আপনার নিজের নামটা এখানে লিখবেন। আপনি চাইলে ইংলিশও লিখতে পারেন, তবে আমার মনে হয় যেহেতু ফর্মটি বাংলায়, তাই বাংলায় লিখলেই বেশি ভালো হয়। জন্ম তারিখের জায়গায় আপনি এনুমারেশন ফর্মে যে জন্ম তারিখটি এন্ট্রি করেছেন সেম একইভাবে এখানে জন্ম তারিখটি দিন মাস সাল হিসেবে উল্লেখ করবেন। ঠিক তার নিচেই অপশন রয়েছে অভিভাবকের নাম লেখার, অর্থাৎ আপনার ভোটার কার্ডে বাবার নাম থাকলে বাবার নাম, মার নাম থাকলে মার নামটি এখানে লিখে দেবেন। তার ঠিক নিচে যে সেকশনটা শুরু হলো এটা 2002 এর সেকশন, অর্থাৎ আপনার এনুমারেশন ফর্মের ঠিক নিচে 2002 এর সঙ্গে নিজেকে কিংবা যে আত্মীয়ের সঙ্গে লিঙ্কেজ করিয়েছেন সেই আত্মীয়ের ডিটেলস, অথবা আপনি এই ডিটেলসটি কোথায় পাবেন, 2002 যে তালিকায় আপনি বের করে সেই লিঙ্কেজ করিয়েছিলেন সেখানেও এই ডেটা পেয়ে যাবেন। কি কি করতে হবে এখানে, আপনি যাকে দিয়ে লিঙ্কেজ করিয়েছেন, মনে করুন আপনি আপনার বাবাকে দিয়ে লিঙ্কেজ করিয়েছেন, তাহলে বাবার ঘরে টিক থাকবে, বাকিগুলো কেটে দেবেন। যদি আপনি মাকে দিয়ে লিঙ্কেজ করান তাহলে মা টিক দেবেন, বাকিগুলো কেটে দেবেন। দিয়ে সেই বাবা বা মা বা দাদু বা দিদা বা ঠাকুমা বা ঠাকুরদার নাম এখানে লিখে দেবেন। লেখা হয়ে গেলেই তারপরে রয়েছে বিধানসভা নাম, তারপর 2002 এর ভোটার তালিকায় অংশ নম্বর, অর্থাৎ যে পার্ট, সেই পার্ট নাম্বার বা অংশ নম্বর এখানে লিখে দেব। ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর, 2002 সালের যে ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর রয়েছে 2002 এর তালিকায়, সেই সিরিয়াল নম্বর এখানে লিখে দেব। এপিক নাম্বার, 2002 এ যে এপিক নম্বর রয়েছে যাকে দিয়ে লিঙ্কেজ করিয়েছি তার সেই এপিক নম্বর এখানে লিখে দেব। তাহলে এই যে পুরো সেকশনটা এখানে দেখতে পেলেন, এটা কিন্তু পুরোটাই 2002 এর সাপেক্ষে আপনাকে লিখতে হবে। তার ঠিক নিচে এখানে 1 2 3 4 করে 6টি কারণ রয়েছে, যে আপনি কোন কারণে নোটিশ পেয়েছেন সেই কারণের ঘরে আপনাকে চেক করতে হবে বা টিক দিতে হবে। আপনি কিভাবে জানবেন আপনাকে কোন কারণে নোটিশ করা হয়েছে? আপনি যদি নোটিশটা ভালো করে লক্ষ্য করেন তাহলে মিডিলে একটা চেকবক্স থাকবে এবং তার পাশে সেই কারণটি উল্লেখ থাকবে। যেমন আমার ক্ষেত্রে আপনাকে এমন একজনের পুত্র বা কন্যা হিসেবে যুক্ত করা হয়েছে যাকে অন্য 6 জনও পিতা হিসেবে দাবি করেছেন, যা একটি সম্ভবত ভুল সংযোগের সন্দেহ সৃষ্টি করেছে। তো এই যে কারণ, সেমভাবে আমি যদি দেখি 1 থেকে 6 এর মধ্যে 2 নম্বরে বলা রয়েছে আপনাকে এমন একজনের সাথে পুত্র কন্যা হিসেবে যুক্ত করা হয়েছে যাকে আরও 6 জন তাদের বাবা বলে দাবি করছে। তাহলে সেমভাবে আমার এইটাই কারণ নোটিশের, আমি এই ঘরেই চেক দিয়েছি। আপনারাও আপনাদের নোটিশ দেখে ঠিক এই 6টি কারণের মধ্যে কোন কারণে নোটিশটি এসেছে সেই ঘরে টিক দেবেন। তারপর একদম নিচের দিকে চলে আসবেন, তারিখ সহ ভোটারের স্বাক্ষর, এর ঠিক ওপরে আপনি আপনার নামটি সাইন করবেন এবং তার পাশে ডেটটি লিখে দেবেন। তার ঠিক নিচেই রয়েছে বুথ লেভেল আধিকারিকের অঙ্গীকারপত্র। এইখানে নির্বাচকের দেওয়া সব তথ্য আমি ক্ষেত্রীয় স্তরে যাচাই করে দেখেছি, সকল তথ্য সঠিক ও সত্য। এই সত্য যদি লেখে তাহলে ভালো, রেকমেন্ড করলো, আর যদি মিথ্যা লেখে তাহলে রেকমেন্ড করলো না। দ্বিতীয় লাইনে বলা রয়েছে আমি তাহার নাম এসআইআর 2026 চূড়ান্ত ভোটার তালিকায় রাখার জন্য সুপারিশ করছি, তার মানে রেকমেন্ড করছে, করছি না মানে রেকমেন্ড করছে না। এই নির্বাচক এখানে স্থায়ীভাবে বসবাস করে, করে মানে রেকমেন্ড করছে, করে না মানে রেকমেন্ড করছে না। তো আপনারা এটা
ঠিকভাবে দেখে নেবেন। তারপর উনি ওনার পার্ট নম্বরের যে সিল, সেই সিলটি করে এখানে তারিখ সহ সিগনেচার করে দেবেন। তাহলে এই গেল অঙ্গীকারপত্র ফিল আপ এবং নোটিশের পর্ব। এবার ডকুমেন্ট যখন আপনি সাজাবেন, অবশ্যই চেষ্টা করবেন নোটিশটিকে প্রথমে রাখার, তারপর অঙ্গীকারপত্রকে রাখার, তারপর আপনার এসআইআর এর এনুমারেশন ফর্মের যে একটা সেকেন্ড কপি, যেটা বিএলওর তরফে আপনাকে রিসিভ করিয়ে দেওয়া হয়েছিল ব্যাক করে, সেই ফর্মটার জেরক্স কপি একটা আপনি অবশ্যই 3 নম্বরে রেখে দেবেন। 4 নম্বরে কোনটা রাখবেন? 2002 এর যে তালিকা রয়েছে সেই তালিকাটাকে 4 নম্বর কাগজে রাখবেন। তারপর 5 নম্বরে আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টগুলো, যেগুলো কমিশনের নথিতে উল্লেখ রয়েছে, অর্থাৎ 13টি নথি, সেরকম কোনো কাগজ থাকলে অবশ্যই তারপরে সেটাকে অ্যাটাচ করবেন। তারপর লিস্টে নেই এরকম নথিগুলো আপনি অ্যাটাচ করবেন, যেমন ভোটার, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো পরে অ্যাটাচ করবেন। অর্থাৎ আমার কথা বলার অর্থ একটাই, যে আপনার যেগুলো কমিশনের নথির মধ্যে পড়ছে এরকম গুরুত্বপূর্ণ নথিগুলোকে এই নোটিশ, অঙ্গীকারপত্র, এসআইআর এনুমারেশন ফর্ম এবং 2002 এর তালিকা তার ঠিক পরেই অ্যাটাচ করবেন। সেটা আপনার ক্ষেত্রেও, বা আপনি যাকে দিয়ে লিঙ্কেজ করিয়েছেন তার যেটা গুরুত্বপূর্ণ নথি কমিশনের 13টি নথির মধ্যে থাকছে সেটিও আগেই অ্যাটাচ করবেন, তারপর অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ নথিগুলোকে অ্যাটাচ করবেন। এই গেল নোটিশ এবং তার সঙ্গে অঙ্গীকারপত্র। এরপর আপনাকে কি করতে হবে? কমিশন থেকে যে 13টি নথি উল্লেখ করা হয়েছে, আপনি চেষ্টা করবেন সেখানে আপনার এজ অনুযায়ী, যেমন আমার বয়স 1/7/1987 পর থেকে 2004-এর মধ্যে, তাই সেই অনুযায়ী ক্রাইটেরিয়া বাঁধা রয়েছে। নিজের জন্ম বা বাসস্থানের একটা প্রমাণ এবং বাবা বা মায়ের জন্ম বা বাসস্থানের একটা প্রমাণ। তো আমার ক্ষেত্রে আমি মাধ্যমিক পাস রয়েছি, তাই মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিয়েছি। বার্থ সার্টিফিকেট রয়েছে, বার্থ সার্টিফিকেট দিয়েছি। এই দুটো নথিই কমিশনের 13টি নথির মধ্যে পড়ে। এরপর বাবা বা মায়ের জন্য অবশ্যই এই ধরনের কোনো ডকুমেন্ট আপনারা দিতে পারেন, যেমন পাসপোর্ট নিজের জন্যও দেওয়া যায়, বাবার জন্যও দেওয়া যায়, সেটাও একটা ভ্যালিড ডকুমেন্ট এবং অ্যাভেলেবেল ডকুমেন্ট, প্রায় অনেকেই করিয়ে রেখেছেন। এবার যদি সেটিও না থাকে তাহলে আপনি চেষ্টা করবেন বাবার বা দাদুর নামে যদি কোনো পুরনো দলিল থাকে, সেটা যত পুরনো হবে, বিশেষ করে 1987-এর আগে 80, 82, 84, 85 বা এই দিকের যদি হয় তাহলে খুবই ভালো। অথবা আপনার যদি জাতিগত শংসাপত্র থাকে সেটিও আপনি দিতে পারেন, নিজের জন্য কিংবা বাবা বা মা যাকে দিয়ে লিঙ্কেজ করিয়েছেন তার জন্য। তাহলে কি এই কয়টি কাগজ ছাড়া আর কিছু দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আপনি যখনই আপনার গুরুত্বপূর্ণ নথিগুলো উপরে রাখলেন, তার ঠিক পরেই আপনার ভোটার, আধার, প্যান কার্ড, এগুলো সবার ক্ষেত্রেই কমন, সেগুলো অবশ্যই জেরক্স কপি অ্যাটাচ করে দেবেন। তার ঠিক পরেই আপনি যাকে দিয়ে লিঙ্কেজ করিয়েছেন তার ডকুমেন্টগুলো সাজাবেন। যেমন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রাখার পর তার ঠিক নিচেই যদি বাবাকে দিয়ে লিঙ্কেজ করেন তাহলে বাবার আধার, ভোটার, প্যান কার্ড, বাবা যদি মারা গিয়ে থাকে তাহলে ডেথ সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেটটিকে অবশ্যই ভোটার, আধার, প্যানের সামনে বা প্রথমে রাখবেন এবং সেই সঙ্গে আপনার প্রত্যেকটি জেরক্স ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেড করবেন। এবং যদি আপনার বাবা বা মা যাকে দিয়ে লিঙ্ক করিয়েছেন তিনি বেঁচে থাকেন, তার ডকুমেন্টগুলো তাদেরকে দিয়েই সাইন করাবেন। যদি বেঁচে না থাকেন তাহলে আপনিও সাইন করতে পারেন, এতে কোনো সমস্যার কিছু নেই। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে হিয়ারিং বা শুনানির জন্য ডকুমেন্ট কিভাবে সাজাতে হবে। ঠিক একইভাবে আমি আমার সমস্ত ডকুমেন্ট সাজিয়ে এবং সেই সঙ্গে প্রত্যেকটা জেরক্স কপির অরিজিনাল যে কপিগুলো সেগুলো একটা ফাইলে আলাদা রেখে জেরক্স কপির একটা সেট বানিয়ে সেই সেটটাকে হাতে রেখেছিলাম। এরপর রীতিমতো গিয়ে লাইনে দাঁড়ালাম। লাইনে যখন আমার সিরিয়াল নম্বর আসলো, আমি সেখানে তাদেরকে আমার সেই জেরক্স ডকুমেন্টের সেটটি দিলাম। 2025-এর খসড়া লিস্ট অনুযায়ী আপনার যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী একটা অ্যাটেন্ডেন্স শিট তারা মেনটেন করছেন, যেখানে আপনার খসড়া লিস্ট অনুযায়ী ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার রয়েছে, তার ঠিক পাশে আপনার নাম এবং তার ঠিক পাশে আপনার সাইন করার বা সই করার একটা জায়গা রয়েছে। প্রথমে তারা সেই জায়গাটিতে একটি সই বা সাইন করিয়ে নিচ্ছেন এবং যেহেতু আমার নোটিশটি লজিক্যাল ডিসক্রিপেন্সি রিলেটেড, তাই এলডি রিলেটেড একটা চেকলিস্ট তারা হাতে রাখছেন। আপনার কোন কোন ডকুমেন্ট কমিশনের উল্লেখিত নথির মধ্যে রয়েছে সেগুলিকে তারা একটা একটা করে মার্ক করছেন। এরপর যে বিষয়গুলো উল্লেখ না করলেই নয়, আমাদের 38 নম্বর কুমারগঞ্জ বিধানসভা ক্ষেত্রের আজকে 110, 11, 12, 13, 14 এই 5টি বুথের হিয়ারিং ছিল এবং হিয়ারিং টেবিলে যারা রয়েছেন তারা প্রত্যেককে ধৈর্য সহকারে প্রত্যেকের ডকুমেন্টস খুবই নিখুঁতভাবে দেখে এবং সুন্দরভাবে এই শুনানি প্রক্রিয়া তারা পরিচালনা করছিলেন। এর জন্য তাদেরকে ধন্যবাদ না দিলে অবশ্যই অন্যায় হবে।
কেননা শুনানি চলাকালীন হঠাৎ করেই ভোটারদের মধ্যে থেকে অনেকে দাবি করছিলেন যে আমাদেরকে রিসিপ্ট দিতে হবে, কারণ রিসিপ্ট যদি তারা না পায় পরবর্তীকালে হয়তো তারা সেটা প্রুভ করতে পারবে না যে তারা হিয়ারিংয়ে বা শুনানির দিনে উপস্থিত ছিলেন। তো এই সমস্যাটিকে সেই আমাদের বিএলও সুপারভাইজার ম্যাম খুবই দক্ষতার সঙ্গে এবং নিপুণভাবে ট্যাকেল দেন, এবং জয়েন্ট বিডিও স্যারও সেই সঙ্গে তাদেরকে আশ্বস্ত করেন যে যাদের রিসিপ্ট প্রয়োজন রয়েছে তারা চাইলে শুনানি শেষে কিংবা তাদেরকে বিএলও মারফত সেই রিসিপ্ট দেওয়া হবে। এই বিষয়টি দেখে আমার খুবই ভালো লেগেছে এবং খুবই সুন্দরভাবে শান্ত পরিবেশে শুনানি প্রক্রিয়া চলছিল। বিশেষ করে যতক্ষণ আমি ছিলাম আমি যা দেখেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর ফাইনাল লিস্টে আমাদের নাম থাকবে কি না বা আমরা কোন ডকুমেন্টস দিয়েছি তার উপর নির্ভর করবে, এবং অবশ্যই এটা একটি শেয়ার করার মতো পোস্ট বলে আমি মনে করি, কারণ অনেকেরই হিয়ারিং নিয়ে একটা ভয় বা ভীতি রয়েছে যে শুনানি কেন্দ্রে গেলে হয়তো আমাকে 1000টা প্রশ্ন করবে বা আমি হয়তো সেই সব প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলে হয়তো আমার ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। বিষয়টা কিন্তু এরকম না, তারা খুবই ন্যূনতম বা 2-1টি প্রশ্ন রাখছেন, নিজের নাম, বাবার নাম কি, এই জাতীয় প্রশ্ন, যেগুলো আপনারা সবাই দিতে পারবেন, তাতে কোনো অসুবিধার কিছু নেই। তাহলে নিশ্চয়ই এই ভিডিও থেকে বুঝতে পারলেন যে আমার এসআইআর হিয়ারিং বা শুনানির যে অভিজ্ঞতা সেটা খুবই স্মুথ ছিল, কোনো রকম বিঘ্ন বা ব্যাঘাত ঘটেনি এবং খুবই সুন্দরভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শেষে আরেকটা কথা না বললেই নয়, আপনি যে নোটিশ পাচ্ছেন এবং তার সঙ্গে যে অঙ্গীকারপত্র দেওয়া হচ্ছে সেটা আপনার শুনানি কেন্দ্রে নিয়ে নেওয়া হবে, তাই আগেভাগেই আপনি সেটার দুটো কপি আলাদা করে বাড়িতে রেখে দেবেন ফিউচার রেফারেন্সের জন্য। যারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখলেন এবং আজকে শুনানি টেবিলে যারা ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।